লাঠি নিয়ে এসে মিলের সামনে দাঁড়ায় থাকে, ওদের বাধা দিবে। তখন আগের লোক দেখে যে নতুন লোক ঢুকছে, এরা মারামারি করে পুরা জিনিসটাকে ছড়ায়। আসল জিনিস যেটা, সেটা হলো বিদেশিদের এখানে হাত আছে, আমি প্রমাণ দিতে পারবো। যদি কেউ চ্যালেঞ্জ করেন আমার কাছে আসবেন। আজকে আমি 2006 সনে আমার মিল পড়াইছে। চারিদিকে আপনারা দেখবেন সারা বাংলাদেশের সেই ছিল টিভি আর নিউজে ছিল আমার মিল। আমারটা কোনো গার্মেন্টসের সঙ্গে সম্পর্ক নাই। এখানে প্রতিবেদন আসে পেপারে, নারায়ণগঞ্জ থেকে একজন ডিক্লেয়ার করেছেন, নাম দিয়েছেন, আমার কাছে প্রমাণ আছে, আমি কাটিং দিব দরকার হলে। বলা আছে সোমবারে আশুলিয়া জ্বালায় দেওয়া হবে, সোমবারে জ্বালায় দেওয়া হবে। সকাল থেকে আশুলিয়া গার্মেন্টস ভাঙ্গা ভাঙ্গি শুরু হলো। আমার হলো স্পিনিং মিল, আমার এখানে কোনো লোকজন নাই, আমার এখানে কোনো লোকজন নেই। আমার ট্রাকে তুলা আসছে, দুইজন লোক দাঁড়াইছিল, একজনের এস টিভি ক্যামেরা, এস দিস ইজ ফ্রম আদার কান্ট্রি। তার সঙ্গে একজন সাফারি করা লোক, 15 বছরের একটা ছেলে। সেই ছেলেটাকে কোমরে গামছা দেওয়া, তাকে বললো তুই গিয়ে ওখানে দাঁড়া, আগুন জ্বালাবি গামছাতে। তারা ছবি নিচ্ছে, আবার কিন্তু কোনো আদেশ দেয়, লোক ওদিক দিয়ে আসতেছে। যেই লোকগুলো আসলো তখন সে গামছার ভিতরে ম্যাচ দিয়ে আগুন দিয়ে গামছাটা ফিকে মারলো আমার স্পিনিং মিলের ভিতরে। সারা মিল ধাউ ধাউ করে জ্বলে গেল। এটা নিয়ে আমরা তদন্ত করেছি। তখনকার দিনে সাভারের আর্মির সঙ্গে, গোয়েন্দার সঙ্গে আমরা সব ছবি কালেক্ট করেছি টিভি থেকে। সেখানে মাত্র 10 জন লোক আসছিল নারায়ণগঞ্জ থেকে, 11 জন লোক টঙ্গী থেকে। এই 12 জনের ছবি সহ সব আমরা দেখেছি। তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় করেছে, আমার মিলটা করেছে বিদেশি লোক। আজকে সকালে আমি গিয়েছি মিলে বা জায়গায় জায়গায়, সেখানে 12 থেকে 14 জন লোক আসতেছে, একই সাইজের লাঠি হাতে, হ্যামার, এবং তারা এসে এগুলো ভাঙতেছে। সেইটা হলো বিদেশিদের লোক, এরা এলাকায় কেউ চিনে না। আজকে আমি জিজ্ঞেস করছি দাঁড়ায় যে তোমরা এখানে আসছো কি জন্য, কথা বলে না। এটা গার্মেন্টস বন্ধ করে দিছে আমার পাশে, বলে যে আপনি মিল বন্ধ করেন। আমি বললাম আমার মিল কোনো আদেশ নাই, কোনো বেতন বাকি নেই, কি সমস্যা কি? বলছি বন্ধ করেন, বন্ধ করেন, কোনো কথা শুনবেন। আমি আমার সাইনবোর্ড দেওয়া আছে, এটা একটা স্পিনিং মিল, এখানে সুতা তৈরি হয়, গার্মেন্টসের কোনো। আজকে আমরা ক্লিয়ার হলাম একটা ব্যাপারে, যে আমরা ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্র শিকার, এবং এগুলো টার্গেট করে আসে। আজকে দেখেন, আমি যদি বলি দুটো প্রসঙ্গ, আজকে আমাদের যে গাজী ভাইয়ের যে জিনিসটা পুরানো হয়েছে, মানুষ মারা গেছে, আপনারা কি মনে করেন এগুলা শ্রমিকদের কাজ? কেউ বলতে পারবেন যে কোনো বিলের শ্রমিক বাংলাদেশের কোনো এরা করে? এগুলা এরা এগুলো করে না, এগুলোর কিছু চক্রান্ত আছে। আমরা বলছি যে এখন এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো এদেরকে শনাক্ত করেন, বেশি না 10-12 জন। আমি বলি তারা এসে প্রথম অ্যাক্টিভেট করে, তারপরে যায় গিয়ে শ্রমিকদের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে তখন তারা ভাঙচুর করে। এবং যেই মিলে দেখবেন যে ভিতরে মেশিন ভাঙে, আগুন দেয়, এগুলো হচ্ছে বিদেশি চক্রান্ত। যারা আমাদের লোক তারা কখনো আপনার একটা মেশিনে হাত দেবে না। তো এই হলো কথা। আর একটা কথা দিয়ে আমি শেষ করি। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে গত ধরেন 1 মাসে 1000 কোটি টাকার কাপড় বাংলাদেশে ঢুকেছে বিভিন্ন বর্ডার দিয়ে। 1000 কোটি টাকার কাপড় 1 মাসে ঢুকেছে। আপনি কালকে পেপারটা দেখেন, সমকালে 1 মাসে এখানে একটা সাইডে 272 কোটি টাকার আটকেছে, জব্দ হয়েছে। ইন্ডিয়া থেকে যেসব বর্ডার দিয়ে পাথরের ট্রাক আসে, সেই পাথরের ট্রাকের ভিতরে তারা চেম্বার বানাইছে, ভিতরে কাপড়, চশমা, 3 পিস, উপরে পাথর দিয়ে নিয়ে আসে। এই পর্যন্ত প্রায় 2200 ট্রাক ঢুকছে বাংলাদেশে। 3টা ট্রাককে চ্যালেঞ্জ করা হয়েছিল, ট্রাকের ড্রাইভার পালায় চলে গেছে। আমার কাছে পেপারে কাটিং আছে, দেখাবো সব। আমি যা বলবো এটা, তখন তারা চলে গেছে গাড়ি ফালাই রেখে। পরে সন্দেহ হয়েছে, বলা হয়েছে, খোলা হয়েছে, ভিতরে পাওয়া হয়েছে শাড়ি, 3 পিস, থান কাপড়। এই জিনিসগুলোকে আপাতত আমরা বলবো যে কোনো জিনিস যেন এই যে ড্রাম ট্রাক যেটা, বা ট্রাকে কোনো পাথর বা বালি, কিছুদিন আগে দেখছেন তিনি ধরছে, এইভাবে জিনিসপত্র আসতেছে। এই জিনিসগুলো আমরা চাই যে এখন আপাতত বর্ডার দিয়ে কোনো জিনিস আসতে পারবে না।
যদি আনতে হয় তাহলে সমুদ্র পথে তারা দিবে। এই বর্ডার দিয়ে এই বর্ডার আপাতত বন্ধ রাখবে না, বেনাপোল না, এগুলো হলো আমাদের একটা আবেদন। এইটা বন্ধ করতে হবে, এটা বন্ধ না করলে হবে না। এবং এর সঙ্গে বাংলাদেশে কারা জড়িত সেটা আমি বলতে পারবো, কিন্তু আমি এখন বলবো না। এখানে বিদেশি কিছু ব্যবসায়ী আছে, তারা কাপড়গুলো আনতেছে গ্রামের ভিতরে। এখন দেখেন একটা ট্যারিফ মূল্য $2.75। আপনি এই কাপড়টা নিয়ে আসবেন 1 কেজি, $3.5 ডলার। 1 গজ কাপড়ের দাম 100 টাকা। একটা শার্ট পিসের দাম 200 টাকা। ডিউটি দিলে হবে 300 টাকা। সেই কাপড় 1400 টাকা বিক্রি করতেছে। আমি এখন দেখাবো প্রমাণ কে, এবং সে এই 1400 টাকা বিক্রি 14,000 টাকা একটা শার্ট পিস আমার গাড়িতে আছে, আমি দেখাবো মেমো সহ এই লোককে। তাহলে সে ইনকামটা দিছে। যদি 300 টাকা হয়ে থাকে, আমি মানলাম ট্যারিফ দিল $3 পার কেজি, 300 টাকা হইলো, আপনি 14,000 টাকা বেচছেন। হ্যাঁ, এই না, এই টাকার ইনকাম দিচ্ছে কিনা? 300 টাকার মাল 14,000 টাকা বেচতে, টাকার ইনকাম দেখছি, রেভিনিউ টাকা চাই আমি। আমার তো তাহলে আমার রেভিনিউ টাকা, এগুলোতে কয়েকটা এখানে আছে, তাদের ডিপার্টমেন্টাল স্টোর আছে, তারা এগুলো আনতেছে। আমি একবার কিন্তু গিয়ে দেখি যে কাপড়টা প্যাকেট করা এরকম ভাবে, তখন আমি দেখি সেটা ময়লা ভরা আলকাপটার মধ্যে। এটা সিলিয়া আমি বললাম যে এটা প্যাকেট হয়ে আসছে ইন্ডিয়া থেকে, এই ময়লা কেন? তারা ওই যে ট্রাকের নিচে, যেটা বললাম পাথরের নিচে করে স্মাগলিং করে আইনে এখানে কি করতেছে। তো এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ। আমার কথা শেষ। আজকে আমার